প্রত্যেকটা অধ্যায়ে যতগুলো ইনফরমেশন রয়েছে প্রত্যেকটা ইনফরমেশন আমরা এখন দেখতে চলেছি। দেখা যাক প্রথম অধ্যায়ে কি আছে। ক্লাস 6-এর ইতিহাসের এনসিইআরটি বইটিতে প্রথম অধ্যায়ে রয়েছে কি, কোথায়, কিভাবে এবং কখন। আর এগুলোর মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে সেগুলো দেখবো, বাকিগুলো আমরা দেখবো না। এখানে প্রথমে দ্বিতীয় তৃতীয় যে টপিকগুলো রয়েছে, পরস্পর যে ইন্দ্রজালের প্রশ্ন, ইতিহাসে কি ঘটেছিল, অতীত সম্পর্কে কি জানতে পারি, এখানে সেরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন নাই। পরের প্রশ্নটা, পরের যে টপিকটা রয়েছে যে মানুষ কোথায় প্রথম বসবাস গড়ে তুলেছিল, এখান থেকে আমরা দেখব কিছু ইনফরমেশন পরস্পর রয়েছে। এখানে 1 নং মানচিত্রে প্রথম লাইনটিতে রয়েছে 1 নং মানচিত্রে প্রদত্ত নর্মদা নদী খুঁজে বের করো। এই নর্মদা নদীর কথা এখানে বলা হয়েছে। হাজার বছর পূর্বে মানুষ নদীর তীরেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল। এই অঞ্চলে বিশাল বনজ সম্পদ সম্পর্কে ওদের ধারণা ছিল। ওরা এখানে প্রয়োজনীয় ফলমূল এবং অন্যান্য বনজ খাবার সংগ্রহ করতো এবং পশু শিকারও করতো। তো সর্বপ্রথম এই যে নর্মদা নদী রয়েছে, এই নর্মদা নদীকে ঘিরেই পশু শিকারের কাজ এবং বনজ খাবার সংগ্রহ বা খাদ্য সন্ধানের প্রাথমিক প্রচেষ্টা এই নর্মদা নদীকে ঘিরেই গড়ে উঠেছিল, এমনটা এখানে প্রাথমিক ইনফরমেশন রয়েছে। পরবর্তীতে রয়েছে যে মানচিত্রে ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত সুলেমান এবং কির্থার পাহাড়। এই কির্থার পাহাড় এবং সুলেমান নামক যে পাহাড়ি অঞ্চলটি রয়েছে, এই সুলেমান ও কির্থার পাহাড় দুটি অঞ্চলই এখন বর্তমানে পাকিস্তান এবং পাকিস্তানের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান রয়েছে। ভারতে এর অবস্থান নাই। ওখানকার কিছু অঞ্চলে প্রায় 8,000 বছর আগে মানুষ প্রথমে গম ও বার্লি ইত্যাদি শস্য উৎপাদন শুরু করেছিল। যাই হোক, 8,000 বছর পূর্বে সর্বপ্রথম যে ফসল উৎপাদন শুরু হয়েছিল সেটা হচ্ছে গম ও বার্লি। আর এটা শুরু হয়েছিল সুলেমান ও কির্তার পাহাড়ি অঞ্চলকে ঘিরে। গ্রামাঞ্চলে স্থায়ীভাবে বসবাসের সঙ্গে সঙ্গে মানুষ ভেড়া, ছাগল, গরু, মেষ ইত্যাদি পশুর পালনও করেছিল। তা আমরা প্রথমে দেখলাম নর্মদা নদী যে রয়েছে সেই নদীকে কেন্দ্র করেই সর্বপ্রথম বনজ খাবার সংগ্রহ ও পশু শিকার করা শুরু হয়েছিল। পরবর্তীতে এখানে রয়েছে যে মানুষ প্রথম গম ও বার্লি ফসল দুটি উৎপাদন শুরু করেছিল। তারপরে আমরা দেখবো এখানে পরবর্তীতে রয়েছে আরো কিছু। আরো মানচিত্রটির দিকে তাকালে আমরা দেখতে পাবো যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে গারো পাহাড়, এই উত্তর পূর্বাঞ্চলে যে গারো পাহাড় এবং মধ্য ভারতে বিন্ধ্য পর্বতের উত্তরাঞ্চলে প্রথম ধান উৎপাদন শুরু হয়েছিল। তাহলে ধান উৎপাদন সর্বপ্রথম ভারতের মাটিতে কোথায় হয়েছিল? তো গারো পাহাড়, আরেকটা হচ্ছে কি বিন্ধ্য পর্বতের উত্তরাঞ্চলে প্রথম ধান উৎপাদন শুরু হয়েছিল। পরবর্তীতে আরেকটা ইনফরমেশন এখানে রয়েছে, সেটা হচ্ছে সিন্ধু ও তার শাখা নদীর কথা তোমরা নিশ্চয়ই জানো। আমরা পূর্বে জেনেছি প্রায় 4,700 বছর পূর্বে এই সকল নদী উপত্যকায় বেশ কিছু প্রাচীন শহর গড়ে উঠেছিল। তো 4,700 বছর পূর্বে এই নদী উপত্যকায় অর্থাৎ সিন্ধু ও তার শাখা নদীর উপত্যকায়। আরেকটা ইনফরমেশন, পরবর্তীকালে প্রায় 2,500 বছর পূর্বে গঙ্গা ও তার শাখা নদী সমূহ বা সাগরীয় উপকূল অঞ্চলে নগর উন্নয়ন ঘটেছিল বা নগর দেখা দিয়েছিল 2,500 বছর পূর্বে গঙ্গা ও তার শাখা নদী। তাহলে 2,500 বছর পূর্বে যদি বলা হয় তাহলে গঙ্গা ও তার শাখা নদীর উপকূলবর্তী অঞ্চলে বা নদী উপত্যকা অঞ্চলে। আর 4,700 বছর পূর্বে বললে এখানে আমরা সিন্ধু নদী ও তার শাখা নদীর নদী উপত্যকা অঞ্চলে সাধারণত মনে রাখবো। তারপরে আছে মানচিত্রে গঙ্গা এবং তার শাখা নদী সন। এই যে গঙ্গা নদী এবং তার শাখা নদী সন, এই সনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে প্রাচীনকালে গঙ্গা নদীর এই যে গঙ্গার দক্ষিণে অবস্থিত এই অঞ্চলকে বলা হতো মগধ। মগধের পারস্পরিক এই আলোচনাগুলো এখানে রয়েছে। আচ্ছা, এখানে আরেকটু বিস্তারিত আলোচনা আমরা পাবো, সেটা কি দেওয়া রয়েছে যে মানচিত্রে আমরা প্রথমে দেখলাম যে সুলেমান আর কির্তার পাহাড় এই যে অঞ্চলগুলো রয়েছে, এই পাকিস্তান তীরবর্তী অঞ্চল এবং কাবুল নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে গম ও বার্লি নামক দুটি ফসল প্রথম যে উৎপাদন করতে শুরু করেছিল মানুষ, তাই এই অঞ্চলেই শুরু করেছিল সুলেমান ও কির্তার পাহাড়ি অঞ্চলে। এছাড়া আরও রয়েছে যেরকম থর মরুভূমি অঞ্চল এখানে রয়েছে। তারপরে শতদ্রু নদী এখানে রয়েছে, ঝিলাম নদী এখানে রয়েছে, যে সোন নদী এখানে রয়েছে গঙ্গা রিভার এবং গঙ্গা রিভারের পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে। তারপরে বিন্ধ্য পর্বত এখানে রয়েছে। পর্বতের অবস্থান জুড়ে কোশ্চিন আছে, সেটা আমরা দেখব। গারো পাহাড় বলতে এখানে বোঝানো হয়েছে মানচিত্রে। তারপরে এখানে রয়েছে নর্মদা নদী, তারপরে তাপ্তি নদী, তারপরে যে বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, গোদাবরী নদী, তারপরে দাক্ষিণাত্য অঞ্চল, তারপরে কৃষ্ণা নদী, তুঙ্গাভদ্রা নদী, তারপরে পেরিয়ার নদী, তারপরে কাবেরী নদী। পরস্পর যদি সিকোয়েন্স মেনটেন করে এখানে মহানদীর অবস্থান রয়েছে। তো সিকোয়েন্স মেনটেন করে যদি বলা হয় প্রথমে কার অবস্থান রয়েছে, তাহলে বিন্ধ্য পর্বতের, তারপর সাতপুরা পর্বতের, আর নিচের দিকে কি আছে আনাইমুদি পর্বতমালা যে রয়েছে, পর্বত রয়েছে, বা নীলগিরি পর্বত যে রয়েছে। তাহলে তিনটা বিন্ধ্য পর্বত, তারপর সাতপুরা, তারপর নিচের দিকে কি হবে নীলগিরি পর্বত। অন্যভাবে যদি বলা হয় সর্বপ্রথম নদীর অবস্থান দেখলে সর্বোপরে নর্মদা নদী, তারপরে আছে তাপ্তি নদী, তারপরে আছে গোদাবরী নদী, গোদাবরীর নিচে হচ্ছে কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীর নিচে হচ্ছে একেবারে প্রধান নদী হিসেবে দেখতে গেলে কাবেরী নদী। তাহলে পরস্পর অবস্থানের দিক থেকে নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণার কাবেরী এটা সঠিক সিকোয়েন্সে দেওয়া আছে। সেই দিক থেকে আমরা এই নদীর অবস্থানগুলো দেখব। একেবারে পশ্চিম প্রান্ত জুড়ে বা দক্ষিণের যে পশ্চিমাঞ্চল জুড়ে যে নদীগুলির অবস্থান রয়েছে সেগুলি আমরা দেখব। সিকোয়েন্স মেনটেন করে ও কোশ্চিন আছে এখান থেকে। যাই হোক, তারপরে মানচিত্রে আমরা দেখেছি লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও ভারত মহাসাগরের যে অবস্থানগুলো রয়েছিল সেগুলো। এবার আমরা দেখে নেব, এই চ্যাপ্টারটা রিপিট, এই পেজটা রিপিট আছে। যাই হোক,
পেজ। যে প্রাচীনকালে গঙ্গা ও প্রাচীনকালে গঙ্গার দক্ষিণে অবস্থিত অঞ্চলকে বলা হতো কি মগধ। এই যেখানে দেওয়া রয়েছে ম্যানচিত্রের পরবর্তী অংশটাতে, যে মগধ, এবং বর্তমান বিহারে গয়া ও পাটনা জেলায় অবস্থিত। এখানকার শাসকেরা ছিল অত্যন্ত শক্তিশালী। ওরা এই অঞ্চলে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এই মগধকে কেন্দ্র করেই ভারতে বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল, যেমন মৌর্য সাম্রাজ্য। ক্রমে ভারতের অন্যান্য অঞ্চলেও রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল বা হতে দেখা গিয়েছিল। তারপরে রয়েছে পরবর্তী আলোচ্য বিষয়। সাধারণত এখানে সেরকম কিছু নাই, এই যে টপিকগুলো রয়েছে এখানে বেড়াতে সেরকম কিছু নাই। আজকাল মানুষ ভ্রমণ করে কেন, যে ভ্রমণের পরিপ্রেক্ষিতে এখানে যে কিছু কথা রয়েছে সেটাও দরকার নাই। ভারতবর্ষের নামের উৎপত্তিটা আমরা দেখব, যে ভারতবর্ষে নামের উৎপত্তি প্রথম চ্যাপ্টারে এদেশে যে ইন্ডিয়া নামকরণটা হয়েছে এবং ভারত, এই দুটি শব্দ জড়িয়ে আছে নামকরণের পিছনে। তো একটা বলা হয়েছে কি, যে ইরান ও গ্রিক, এই 2500 বছর আগে ইরানি গ্রিকরা উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করে। ফলে সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে বিদেশিদের প্রথম পরিচয় ঘটে। সিন্ধু উচ্চারণ করতে পারতো না তারা, তাই বলতো তারা ইন্দাস, আর এই ইন্দাস থেকেই ইন্ডিয়া নামকরণটা হয়েছে। পরবর্তীতে আরো বলা হয়েছে যে প্রাচীনকালে বিশেষত ঋগ্বেদের যুগে ভারতীয়দের একটি অংশ এদেশে ভারতবর্ষ বলতো। কেউ কেউ মনে করেন যে উপজাতি গোষ্ঠীর নাম অনুসারে এদেশের নামকরণ করা হয়েছে ভারতবর্ষ, বা ঐতিহাসিক রাম শর্মার মতে ভরত নামে একটি উপজাতি গোষ্ঠী বসবাস করত, আর এই গোষ্ঠীর নামকরণ থেকে বলা হয়েছে ভারতবর্ষ। বা চন্দ্রীয় বংশের রাজার নামে এদেশের নামকরণ করা হয়েছে ভারতবর্ষ। তো এই যে নামকরণের দিক থেকে ইম্পর্টেন্ট না, পরীক্ষায় সেরকম ইনফরমেশন থাকে না এখানে, বাট দেখে নিও। তারপরে রয়েছে পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি কাকে বলে? এই যে হাতে লেখা বইকে পাণ্ডুলিপি বলা হয়। প্রাচীন যুগের ইতিহাস জানবার নানা উপায় আছে, এর মধ্যে একটি হলো প্রাচীনকালের হাতে লেখা বই। আর এই হাতে লেখা বইটাকে বলা হয় পাণ্ডুলিপি। ইংরেজিতে বলে ম্যানিউ ম্যানিউ স্ক্রিপ্ট। আর ম্যানিউ স্ক্রিপ্ট এই ল্যাতিন শব্দ ম্যানিউ, ম্যানিউ শব্দের অর্থ হচ্ছে হাত। ম্যানিউ শব্দের অর্থ হচ্ছে হাত। এগুলো সাধারণত তালপাতা, এই যে এগুলো সাধারণত যে পাণ্ডুলিপি বলা হচ্ছে, এই পাণ্ডুলিপি লেখা হতো সাধারণত লতাপাতা কিংবা বিশেষত তৈরি বার্চ গাছের বাকলের ওপরে লেখা হতো। বার্চ গাছ হিমালয় অঞ্চলে পাওয়া যেত এবং সেখান থেকেই সেই গাছকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেই গাছের বাকলের অংশ বিশেষের উপরে লেখা হতো। তারপর আমরা দেখব লিপি। লিপি, পাণ্ডুলিপির পর লিপি। লিপি থেকে পাঠোদ্ধার করেও আমরা অতীত সম্পর্কে জানতে পারি। লিপি থেকে সাধারণত পাথর কিংবা ধাতু সম্পর্কে জানতে পারি। লিপি সাধারণত পাথর কিংবা ধাতুর ওপর খোদাই করা হয়। কখনো কখনো এই যে রাজা ও মহারাজারা তাদের রাজকীয় নির্দেশাবলী সম্মুখে খোদাই করে রাখেন, এগুলো পরে প্রজারা রাজার শাসন বিধি মেনে চলতো। আবার অন্য ধরনের লিপিও ছিল, সে যুগে রাজারা তাদের নানাবিধ কীর্তি কাহিনী কিংবা যুদ্ধজয়ের বিবরণ খোদাই করে রাখেন বা রেখেছেন। এবার আমরা দেখব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অর্থাৎ যে বিভিন্ন ধরনের কিছু জিনিসপত্র প্রাচীন যুগে ব্যবহার করা হতো, সেসব জিনিসপত্র অতীতের ইতিহাস জানা যায় সেখান থেকে, আর এগুলোকে বলা হতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ যেমন দালানকোঠা ইত্যাদির মাধ্যমে আমরা পেয়েছি। অর্থাৎ প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার প্রচুর নিদর্শন আবিষ্কার করেছেন, আর এই আবিষ্কারের মাধ্যমে আমরা প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। এবারে আমরা দেখে নেব তারিখ বলতে কি বোঝো। এই যে তারিখ বলতে কি বোঝো, এখানে বলা হয়েছে যে বছর একটি সাধারণত গোনা হয়, এটি সাধারণত গোনা হয় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মের দিন থেকে। যেমন 2000 বলতে বুঝতে হবে খ্রিস্ট জন্মের 2000 বছর পর। সমস্ত দিন তারিখ খ্রিস্ট জন্মের পর থেকেই গোনা হয়ে থাকে, সেই জন্য যে কোনো সালের পর খ্রিস্টাব্দ শব্দটি ব্যবহার করা হয়। ইংরেজি বিসি শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ হলো বিফোর খ্রিস্ট বা খ্রিস্টপূর্বাব্দ। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে থেকে যদি আমরা আগেরগুলো গণনা করি তাহলে বিসি, আর পরবর্তীতে যদি গণনা করি তাহলে ডিসি। এই বিসি আর ডিসি প্রচলন খুব রয়েছে। আবার শকাব্দ, বঙ্গাব্দ ইত্যাদি মতো দেশীয় সনও ব্যবহার করা হয় বা ব্যবহার হতে দেখা যায়। তারপরে এখানে চলো আমরা মনে করি, নিচের বাম দিকের সঙ্গে ডান দিকে সাজাও, একটা শর্ট ইনফরমেশন রয়েছে যে নর্মদা উপত্যকাকে কেন্দ্র করে কি হতো আগে বা কি হয়েছিল। তো নর্মদা উপত্যকাকে কেন্দ্র করে শিকার ও খাদ্য সংগ্রহ প্রথম হয়েছিল। আর মগধ ছিল প্রথম বড় রাজ্য ছিল মগধ। গারো পাহাড়, এখানে প্রাচীন কৃষি পদ্ধতি সন্ধান পাওয়া গেছে। সিন্ধু ও তার উপনদীয় সমূহ, এখানে সাধারণত প্রথম নগর উৎপন্ন হয়েছে, মানে সৃষ্টি হয়েছিল। তারপরে এখানে গঙ্গা উপত্যকা, প্রায় 2500 বছর পূর্বের নগর এখানে দেখা গেছে গঙ্গা উপত্যকা অঞ্চল জুড়ে। তো এই প্রথম চ্যাপ্টারে এ পর্যন্তই আলোচনা ছিল। পরবর্তী চ্যাপ্টারে সঙ্গে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।
তাহলে পরবর্তী এনসিইআরটি চ্যাপ্টার ওয়াইজ যে রিলেটেড টপিকগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা বিস্তারিত জানতে পারবে, এবং সেখান থেকে কম্পিটিটিভ পরীক্ষায় যদি কোশ্চিন আসার মতো কিছু থাকে তাহলে সেই কোশ্চিনগুলো তোমাদের অবশ্যই কোশ্চিন সম্পর্কে জানতে পারবে, এবং সেই কোশ্চিনগুলো সম্পর্কে যতগুলো ইনফরমেশন রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে অন্য এক ভিডিওর সঙ্গে।